করে জামাতে ইসলামী এবং এনসিপি নির্বাচন নিয়ে গভীর একটি ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বিএনপিকে কিছু হিন্স দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে আমাদের সাথে যদি নির্বাচন নিয়ে সমঝোতা না করা হয় তাহলে কিন্তু আমরা যে কোনো সময় নির্বাচন থেকে সরে যেতে পারি, নির্বাচন বর্জন করতে পারি। আর আমরা যদি নির্বাচন বর্জন করি তাহলে কিন্তু বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। তাহলে যে আপনাদের ক্ষমতায় আসার অনেক বছর পর যে স্বপ্ন সেটাও কিন্তু আর হচ্ছে না। তাই আমাদের সাথে সমঝোতা করুন। তাদের কথা হচ্ছে নির্বাচনের আগে একটি সমঝোতা হয়ে যাক এবং নির্বাচনের পরবর্তী সময় একটি জাতীয় সরকার গঠন হোক, যাতে ক্ষমতার একটি ভারসাম্য থাকে, সকলেই আমরা ক্ষমতার যে স্বাদ সেটা ভোগ করতে পারি। কিন্তু বিএনপি জামাতের এই সমঝোতায় এখনো সম্পূর্ণরূপে একমত হচ্ছে না। সে কারণে জামাত এবং এনসিপি বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না, পেশি শক্তি ব্যবহার হবে নির্বাচনের সময়, এখনো পেশি শক্তি ব্যবহার হচ্ছে এবং এখনো বিভিন্ন জায়গায় নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। তাই এখনো মনে হচ্ছে না বাংলাদেশে কোনো নির্বাচনের পরিস্থিতি আছে। এরকম যদি চলতে থাকে আরো কিছুদিন আমরা নির্বাচন থেকে সরে আসব এবং নির্বাচন বর্জন করব। এনসিপির নেতারাও একই কথা বলছে এবং এনসিপির নেতাদের সুরও কিন্তু জামাত ইসলামী একই কথা বলছে। তার মানে জামাত ইসলামী এখনো কিন্তু নির্বাচন বর্জন করার সম্ভাবনা আছে, এনসিপিরও সেম সম্ভাবনা আছে। তাই নির্বাচনে একদিন আগেও যদি জামাত ইসলামী এনসিপি নির্বাচন বর্জন করে আমরা অবাক হব না। তাই বিএনপিকে টাইমের পর টাইম দিচ্ছে জামাত ভিতরগতভাবে যে আপনারাও এখনো আমরা যে ব্যাপারগুলো বলছি সেগুলো মেনে নেন। হয়তোবা আমরা যেতগুলো আসন চাচ্ছি ওই আসনগুলো আপনারা ছেড়ে দেন, আমাদেরকে জিতিয়ে দেন। অনেক ধরনের খেলা চলছে, ভাই ভাই রাজনীতিতে ক্ষমতার লড়াই চলছে। তারা কিন্তু দিন শেষে এক, তারপরও তারা ভিতরগতভাবে বিএনপিকে টেকনিক্যালি প্রেসার দিচ্ছে যাতে ক্ষমতার ভারসাম্য থাকে, ক্ষমতার স্বাদ নির্বাচন হওয়ার পরে একই রকম ভাবে ভোগ করতে পারে। কারণ নির্বাচন হওয়ার পরে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, জাতীয় সরকার যদি গঠন না হয়, জামাত যদি 15 বা 20টা আসন পায় এনসিপি সহ, তাহলে কিন্তু ক্ষমতার ভারসাম্য থাকবে না এবং জামাত এবং এনসিপি ক্ষমতার মর্যাদা নিতে পারবে না। বিএনপি এককভাবে ক্ষমতার মর্যাদা নিবে, আওয়ামী লীগকে যেভাবে কোণঠাসা করে রাখবে জামাত এবং এনসিপিকে মায়ের উপর রাখবে, কোণঠাসা করে রাখবে। এবং বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে যেভাবে নির্বাচনের মাধ্যমে সকল জায়গায় জামাতের প্রার্থীরা ভিপি নির্বাচিত হয়েছে, ওই সকল নির্বাচনও একেবারেই বাতিল করে নতুন করে আবার নির্বাচন দেওয়ার পায়তারা করবে এবং ওই সকল ইউনিভার্সিটি বিএনপি আবার দখলে নেওয়ার চেষ্টা করবে, বিভিন্ন কলেজ দখলে নেওয়ার চেষ্টা করবে। কারণ তাদের সরকার, তারা ইউনিভার্সিটিগুলো কেন জামাতের হাতে ছেড়ে দিবে, কলেজগুলো কেন জামাতের হাতে ছেড়ে দিবে? এই সকল বিষয়ের ভয়ে, জামাত ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে বিভিন্ন ডিসি এসপি বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়েছে এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রক্টর ভিসি নিয়োগ দিয়েছে, ওগুলা হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে বিএনপিকে এই ব্ল্যাকমেলটা করা। কারণ এটাই সুযোগ, নির্বাচন হয়ে গেলে বিএনপি ক্ষমতায় চলে আসলে যদি সমঝোতা না হয়, জাতীয় সরকার না হয়, ক্ষমতার ভারসাম্য না আসে বা 50টার উপরে জামাত এবং এনসিপি জোট এমপি না হতে পারে, তাহলে কিন্তু এই সকল কিছুই জামাত এবং যে সকল এনসিপি আছে তাদের সাথে জোট আছে ইসলামিক দল, সকলের সাথেই ঘটবে এবং বিএনপি কিন্তু ভালো মতোই খেলবে। কিন্তু আওয়ামী লীগ রাজপথে ফিরে আসলে সকলে এক হয়ে যাবে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আওয়ামী লীগ রাজপথে আসার আগ পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসলে সকল জায়গা থেকে জামাতের যে আধিপত্য এই 16-17 মাসে হয়েছে, সকল কিছুই বিএনপি কিন্তু ধূলিসাৎ করে দিবে। কারণ বিএনপি এখন চুপ করে শুধুমাত্র বসে আছে নির্বাচনের জন্য। বিএনপির মনে মনে আছে শুধু নির্বাচনটা হয়ে যাক, নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা ক্ষমতায় আসি, তারপর যা খেলা খেলবো, জামাতের কোথায় তাদের লোক বসে আছে সকলগুলোকে মায়ের চোট ওখান থেকে বাইর করবো, আওয়ামী লীগের লোকদেরকে বাইর করবে, শুধু আমাদের লোক বসবে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটিতে। আমাদের জয় জয়কার হবে চিকিৎসা খাত, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, যে খাত বলেন না কেন সকল খাতে আমাদের লোক বসবে এবং বিএনপি পন্থী যারা ব্যবসায়িক আছে তাদের জয় জয়কার হবে সারা বাংলাদেশে। বিএনপি এই মাইন্ডসেট নিয়ে বসে আছে। জামাত কিন্তু এগুলো বুঝতে পারছে। জামাত কিন্তু শেষ দিন পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি সমঝোতা করে কিনা। বিএনপি যদি সমঝোতা না করে হয়তোবা একটা টাইম দিবে, টাইমের ভিতর যদি সমঝোতা না করে শেষ দিনও হয়তোবা জামাত নির্বাচন বর্জন করতে পারে। পরে বিএনপির স্বপ্ন ঘুরে বালি হয়ে যেতে পারে। আমার থেকে মনে হয় বিএনপি এই সকল বিষয় বুঝতে পেরে শেষ পর্যন্ত হয়তো জামাতের সাথে এনসিপির সাথে একটা সমঝোতায় চলে আসবে। আর সমঝোতায় চলে আসলে এটা বিএনপির জন্যই ক্ষতি হবে। আর না আসলো বিএনপির ক্ষতি করার জন্য জামাত এবং এনসিপি বসে আছে। বিএনপি পড়ে গিয়েছে মাইনকাট চিপায়। কারণ আন্দোলনে যদি আওয়ামী লীগ আবার রাজপথে নামে, তখন এই জামাত এনসিপি এবং সমমনা যে সকল দল আছে বিএনপির আশেপাশে, ওগুলোকে ছাড়া আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না।
আর আওয়ামী লীগকে ঠেকানোর জন্য যদি আগে থেকে এদের সাথে আবার সমঝোতা করে ফেলে, তাহলে বিএনপির যে একক ক্ষমতা থাকার কথা সেটাও থাকবে না। এটাই হচ্ছে বিএনপির মাইনকে চিপাই পড়া। তাই বিএনপি এই মাইনকে চিপা থেকে কিভাবে উত্তরণ হয়, কোন প্রসেসিং এ রাজনীতি করে তারেক জিয়া দেখার বিষয় আছে। কারণ তারেক জিয়া প্রায় 16-17 বছর বাংলাদেশের বাইরে ছিল। তিনি ব্রিটিশ রাজনীতি দেখে অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। বাংলাদেশে যে নোংরা রাজনীতির খেলা আছে, যতই বলেন উনি অনেক ট্যালেন্ট, অনেক মাস্টারম্যান, রাজনীতি অনেক ভালো বুঝে, তারপরে কিন্তু খজবরল অবস্থা হয়ে যেতে পারে। আবার নতুন করে মাইন্ডসেট করতে হবে, আবার নতুন করে বাংলাদেশের নোংরা রাজনীতি বুঝতে হবে, আবার নতুন করে নিজেকে তৈরি করতে হবে। অনেক কিছু ধাক্কা খেয়ে আবার তিনি হয়তো পাকাপোক্ত হতে পারেন। একটা ভুল চাল দিলে আমও যাবে, ছালাও যাবে। 19 বছর পরে যে ক্ষমতায় আসার যে আকাঙ্ক্ষা আছে, বা সবাই এখন ধরেই নিয়েছে তিনি প্রধানমন্ত্রী হবে, মোটামুটি 5 বছর দেশ পরিচালনা করবে, এরপর আবারও তিনি ক্ষমতায় আসবে, মোটামুটি 10 বছর দেশ পরিচালনা করবে, সকল কিছু তছনছ হয়ে যেতে পারে একটা ভুল স্টেপে। তাই ওনার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে বিএনপির ভবিষ্যৎ। এখন বিএনপির ভবিষ্যৎ উজ্জ্বল নাকি একেবারে তলানিতে চলে যাবে, সেটা কিন্তু তারেক জিয়ার উপর ডিপেন্ড করে। তারেক জিয়া যদি আওয়ামী লীগকে ঠেকানোর জন্য আবার এদের সাথে সমঝোতা করে, তাহলে কিন্তু এক বিষয়। আবার যদি নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য ওদের সাথে সমঝোতা না করে, নিজেরাই ক্ষমতায় বসে এককভাবে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে, সেটা ভিন্ন বিষয়। আবার যদি আওয়ামী লীগের সাথে আলাপ আলোচনা করে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরিয়ে আনে এবং আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দেয়, তাহলে কিন্তু আরেকটা বিষয়। কিন্তু শেষের বিষয় যেটা, আওয়ামী লীগের সাথে আলোচনা করে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে ওটা তুলে রাজনীতি করার সুযোগ করে দেয়, তাহলে কিন্তু মনে করবো সে দূরদর্শী একজন নেতা এবং বিএনপির জন্য ভালো চিন্তা করছে এবং বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ সেটা চিন্তা করছে। সেটা যদি করে, তাহলে বিএনপি আওয়ামী লীগের যে খারাপ পরিস্থিতি হয়েছে ওই পরিস্থিতি হবে না। অন্তত আওয়ামী লীগ তখন মাথায় নিবে যে আমরা তো রাজনীতি করার সুযোগ পেয়েছি নির্বাচনের ফলে। যদি আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসে, বা 5 বছর 3 বছর পরেও, বিএনপির উপর এরকম স্ট্যান্ডগুলো চালাবে না। বিএনপিকে স্পেস দিবে রাজনীতি করার জন্য, যা খেলা খেলবে জামাতের সাথে এবং এনসিপি এবং জামাতের সিন্ডিকেটের যে সকল দল আছে ওদের সাথে। তখন সম্ভাবনা আছে এই জন্য যে তারেক রহমান যাদের সঙ্গে রাজনৈতিক জীবনে কাজ করেছেন, যে তরুণেরা, তারাও তো সামনের দিকে এগিয়ে আসবে ধীরে ধীরে। আমার মনে হয় আগামী 4-5 বছরের মধ্যে এই দলের অন্তত একটা আমি বলবো দৃশ্যমান একটা পরিবর্তন আমরা দেখতে পাবো। আর যারা বয়স্ক হয়ে গিয়েছেন অনেক নেতা, তারা অনেকে হয়তো দলের প্রয়োজনেও তারা তারেক রহমানের সঙ্গে আলাপ করবেন যে নতুন কোন রোলে তারা যেতে পারেন। দলের নিশ্চয় একটা কাউন্সিলও হবে আমার ধারণা নির্বাচনের পরে, এবং নির্বাচনের পরে যখন কাউন্সিল হবে সেখানে একটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। মানে আপনি বলতে চাচ্ছেন যদি পরিবর্তন কিছুটা হয়ও, সেটা হবে নির্বাচনের পরে? হ্যাঁ, আমি সেটাই মনে করি। কারণ আপনি যদি প্রফেশনালি চিন্তা করেন, নির্বাচনের আগে এখন দলে পরিবর্তন আনাটা বোকামি হবে এবং ঠিক হবে না। কেন? কারণ নির্বাচনের আগে দলে পরিবর্তন আনলে এই নতুন যে নেতৃত্ব আসবে কিংবা পুরনো যে নেতৃত্ব সরে যেতে শুরু করবে, এতে দলে একটা সাময়িক একটা অনৈক্য, শুধু না, আমি অনৈক্য কথাটা বলবো না, আমি বলবো যে সাময়িক একটা অসুবিধা তৈরি হতে পারে। নর্মালি একটা অফিসে চিন্তা করেন, একজন লোক চাকরি ছেড়ে গেলে আরেকজন লোক সেই চাকরিতে জয়েন করলে 7 দিন 10 দিন লেগে যায় কিন্তু লোকটার টেবিলটা পর্যন্ত গুছাতে, লোকজনের সাথে পরিচিত হতে, নতুন রোল সম্পর্কে সবাইকে জানাতে, পুরনো প্রভাব যার আছে সেটাকে কমাতে। তো আমার মনে হয় না নির্বাচনের আগে কোনো ধরনের পরিবর্তন আমরা পাবো। আমরা দেখলাম প্রথম তারেক রহমান আসার পরে তেমন কোন রাজনৈতিক কর্মকাণ্ড কিন্তু তার অতটা দৃশ্যমান হয়নি। প্রথম কয়েকদিন গেল উনি প্রথম দিন ঢুকলেন, মায়ের এখানে গেলেন, মা মারা গেলেন, মায়ের জানাজায় গেলেন, তারপর দু একটা স্মৃতিসৌধে গেলেন, তারপরে আপনার কারো কারো কবর জিয়ারত করলেন, এই তো। আর অফিসে বসলেন, মানে বাইরে জনসমক্ষে, জনসমাগমে, জনসভা অথবা এই ধরনের কোনো কিন্তু কর্মসূচিতে উনি এখন পর্যন্ত যাননি। একটা উদ্যোগ নিয়েছিলেন যে উত্তরাঞ্চল সফর করবেন, সেটাও দেখলাম যে সর্বশেষ ইসির অনুরোধে ওটা আপাতত পোস্টপোন করলেন। ইসি কি এই ধরনের অনুরোধ এই মুহূর্তে করতে পারে? উত্তরাঞ্চল তিনি যদি সফর করেন তাহলে পুরো অঞ্চল সফর করলে ইসি হয়তো তাকে না করতে পারে। কেননা পুরো উত্তরাঞ্চল তো আর তার এলাকা না। কিন্তু তিনি যদি তার পৈতৃক নিবাস বগুড়া অঞ্চলে যান, সেটা ইসি না করতে পারে না। কেননা একজন মানুষ তার পৈতৃক নিবাসে বা তার নিজের নিবাসে তো যেতেই পারেন, এবং সেখানে গিয়ে তিনি তার গুরুজনদের কবর জিয়ারত করা, অথবা এলাকায় যারা মহান ব্যক্তি আছেন অথবা কোনো মানুষ আছেন যাদেরকে তিনি মনে করেন যে শ্রদ্ধা জানানো দরকার, সেটা জানানো, পুরনো আত্মীয়দের সঙ্গে দেখা করা, পুরনো বন্ধুদের সঙ্গে কথা বলা, এগুলো তো আপনি করতেই পারেন। ফলে ইসি তাকে বগুড়ায় যেতে বাধা দিতে আমি মনে করি না পারে। কিন্তু
ইসি যদি তাকে পুরো উত্তরাঞ্চল সফর করতে না করে, সেইখানে একটুখানি লেজিটিমেসি থাকবে। কারণ তিনি যদি পুরো উত্তরাঞ্চল সফর করেন, এটা তো ইমপ্লাইড যে লোকজন আসবে, প্রচুর গণজমায়েত হবে, এবং তার দলের যারা বিরুদ্ধ পক্ষ তাদের সেখানে একটু অসুবিধা হবে। কেননা তারা তো আর এই গণজমায়েত করতে পারবে না, কারণ তাদের নেতা নেত্রীদের তো এই অবস্থানে যে দেখার জন্য লোক এসে ভিড় করবে। এখন তারা বাংলাদেশে ছিলেন, এলাকাতেই ছিলেন, এরই মধ্যে নির্বাচনী প্রচারণাও করেছেন অনেক ক্যান্ডিডেট, ফলে তাদেরকে আলাদা করে দেখতে আসার কিছু নাই। কিন্তু তারেক রহমান যে কোনো এলাকায় গিয়ে এখন ঢুকলে লোকে তাকে দেখতে আসবে, তার বিরোধীরাও তাকে দেখতে আসবে। যে এখন তাকে ভোট দিবে না তার দেখতে আসবে যে একটু দেখে আসে, 17 বছর লোকটা ছিলেন না, একটা বড় দলের নেতা। তাকে ঘিরে মানুষের মনে তো এক ধরনের জল্পনা কল্পনা আছে। তারপরে ইদানিং কালে তার যেসব বক্তব্য, তার যে ভিডিও উপস্থিতি, এই বিষয়গুলি মানুষকে একটা নতুন চিন্তায় এ, মানে এনে দিয়েছে। যে একটা পরিবর্তিত নেতৃত্ব, পরিবর্তনের কথা বলা, তার যে এখানে আসার পর যে বক্তৃতাটা দিয়েছেন তিনি, সেটাও ভালো ছিল। সবকিছু মিলে তার প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। ফলে ইসি তাকে অন্য জায়গায় যেতে নিষেধ করতে পারে, নিরাপত্তাজনিত কারণেও পারতে পারে, কিন্তু বগুড়ায় যেতে তাকে নিষেধ করতে পারে না, কারণ সেটা তার আহ, মানে তার পৈতৃক নিবাস। আপনি আপনার পৈতৃক নিবাসে যাবেন, এটা ইসি না করে কিভাবে? জি। আচ্ছা, আপনি বলছিলেন যে নির্বাচনের আগে নেতৃত্বে পরিবর্তন আনা ঠিক হবে না, এবং এই যে উনি উত্তর অঞ্চলে যেতে চাইলেন, যে যাওয়ার ক্ষেত্রে ইসিতে আপত্তি করলেন অথবা অনুরোধ করলেন, যাই করলেন, এটা সবই তো নির্বাচনকে কেন্দ্র করে। তো আপনার কি মনে হয় যে নির্বাচনে তো আর ধরা যায় এমন 1 মাস 1 দিন বাকি আছে, মাত্র 1 মাস 2 দিন ধরেন আপনার, যদি এরকম সময়ে এসে আপনি নির্বাচন প্রস্তুতি কেমন দেখছেন, বিএনপির কেমন নির্বাচনের দেখছেন, জামায়াতের কেমন দেখছেন? এটা যদি জিজ্ঞেস করেন, আমি বলবো আওয়ামী লীগের যে আমি দামি নির্বাচন, সেই নির্বাচনের চেয়ে অনেক ভালো প্রস্তুতি ছিল। মানে আমরা অন্তত অনুভব করেছি যে লোকেরা নির্বাচন করছে, দেশে একটা নির্বাচন হচ্ছে, মানে একটা হই হুল্লা ছিল। কিন্তু এই আমি দামি নির্বাচনের মতো এখনো পর্যন্ত আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না, অন্তত সরকারের তরফ থেকে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে। এমনকি মিডিয়াগুলিতেও আমরা সেরকম কোনো মানে নাড়াচাড়া দেখতে পাচ্ছি না। মানে এর চেয়ে বেশি শোরগোল তখন আপনি দেখেছেন, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, মানে নির্বাচন আসলে একটা শোরগোল হয়, শোরগোলটা আসলে স্পন্টেনিয়াসলি হয়। এমনকি আমি দামি নির্বাচনের শোরগোল হচ্ছিল যে মানুষ অনেক রসিকতা করছিল, নানান রকম হাসাহাসি করছিল। ধরেন গতকাল যারা একসাথে মিছিল করেছে, তারা আজকে এসে একটা প্রতিপক্ষ হয়ে মানে একজন আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করছে। তো এগুলো তো একটা আলোচনার বিষয়বস্তু ছিল। নির্বাচনের আমেজ সবচেয়ে টের পাওয়া যায় এলাকার চায়ের দোকানে, হোটেলে, রিকশাওয়ালাদের কথাবার্তায়। তারপর আপনি যখন মসজিদ থেকে বের হবেন, এরকম মানে যেখানে একটু জমায়েত হয়, দেখা যায় বাঙালি নানান রকম আলাপ করে। আরে জানেন নাকি এই অমুকে প্রার্থী হয়েছে, এই লোক তো এবার জিতবে না, আরে ওনাকে তো আগে দেখেছি। এইটার অনেকগুলি কারণের একটা হচ্ছে অনেক নতুন প্রার্থী আছে, প্রার্থীদের পুরনো কোনো ইতিহাস আমরা জানি না। যেমন আমার এলাকা যদি চিন্তা করেন, এখানে 2জন প্রার্থী আছেন, এদের কোনো পুরনো ইতিহাস নাই। এরা কবে রাজনীতি শুরু করেছেন, কবে রাজনীতিতে আসলেন, মানে আমরা জানি না তাদের সঙ্গে তেমন কিছু। এইটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে যে মানুষ আসলে অত আগ্রহ বোধ করছে না, কারণ তারা জানে কাকে ভোট দিবে অথবা কাকে দিবে না। তারা বসে আছে যে ঠিক আছে, ভোটের সময় ভোট দিয়ে দিব, জিতার সময় জিতে যাব। আহ, এটা হতো হয়তো ভালো যদি সমানে সমানে লড়াই হতো। কিন্তু একটা ধারণা মানুষের মনে জন্মে গিয়েছে, এটা অস্বীকার করা যাবে না, যে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ভালো ফলাফল করবে। এইটা তো একটা মানুষের মনে ধারণা, এবং এটা অনেকদিন ধরে এই ধারণাটা তৈরি হয়েছে। তো যে কারণে হয়তো মানুষ ভাবছে যে ঠিক আছে, জানি তো কে হবে। মানে আমি ঠিক জানি না কেন, কিন্তু আমি অনেকগুলি কারণ বলছি আর কি। আর আরেকটা কারণ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে সরকার নির্বাচন সম্পর্কে খুব একটা ভালো বোঝেন বলে আমার মনে হচ্ছে না। আগেকার সরকারগুলিতে কি হয়েছিল জানেন, অনেক আমলা থাকতো। ধরেন আকবর আলী খান সাহেব আছে, এরা ডিসি হয়েছে, ধীরে ধীরে উপরের দিকে গিয়েছে, একসময় সচিব হয়েছে, একাধিক নির্বাচন আয়োজন করেছে, মানে জানে আসলে নির্বাচনে কি করতে হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কিংবা পরিবেশবিদ কিংবা ধরেন মানবাধিকার আন্দোলনের নেতা কিংবা ধরেন একজন ডাক্তার কিংবা ধরেন 3জন জীবনে চাকরি বাকরি করে না এরকম উপদেষ্টা ছিল। তো এরকম ধরেন উপদেষ্টা মন্ডলীতে একটা বিরাট অংশ নির্বাচন কি জিনিস এটা বোঝে না, এবং তাদের রাজনৈতিক পুরনো ইতিহাসও নাই যে তারা কোনো ছাত্র রাজনীতি করেছে, কোথাও ইলেকশনে দাঁড়িয়েছে, মানে আমরা জানি না। তো আমার ধারণা এটা একটা কারণ, তারা ভাবছেন যে আদেশ দিয়ে দিব নির্বাচনের সময় নির্বাচন হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। নির্বাচনের একটা অস্থিরতা দরকার হয়, যাতে ভোটাররা ভোটের দিন আসে, তারা যেন একটা আগ্রহ বোধ করে নির্বাচন সম্পর্কে। সেগুলোর কিছুই আমি দেখতে পাচ্ছি না। হম। কিন্তু আপনি কি একটা জিনিস লক্ষ্য করছেন, এই যে আপনি বললেন যে অনেকে মনে করছে
যে এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়তো হবে না, এবং প্রতিদ্বন্দ্বিতা হবে না ভেবেই হয়তো তাদের মধ্যে সেই উত্তাপটা নেই, এরকম হতে পারে। কিন্তু ওইটা পাশাপাশি, তো আমি বললাম। হ্যাঁ এটা বলেন আপনি, কিন্তু পাশাপাশি আরেকটা বিষয় আমি বলছি, সেটা হলো যে আমি কিন্তু কিছু লোকের মধ্যে অন্যরকম একটা ব্যাপার দেখছি। তারা বলার চেষ্টা করছেন, আকার ইঙ্গিতে বলছেন যে 91 কিন্তু অনেকে ভেবেছিল যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না, এবং প্রতিদ্বন্দ্বিতা হবে না ভেবে সম্ভাব্য পরাজিত দল কিন্তু নির্বাচনের পরের দিনে হরতালও ডেকে বসেছিল। পরে দেখা গেল তারাই জিতে গেছে, এটাও কিন্তু হয়েছিল। এখন অনেককে আমি এমনও বলতে শুনেছি, তার উদাহরণ হিসেবে যে আপনার এই 5টা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন হলো, প্রত্যেকটাতেই যে একই ধরনের ফল, সেই ফলের প্রতিফলন কিছু জাতীয় নির্বাচনে হতে পারে বলেও তারা মনে করছেন। এবং আপনি জামাত ইসলামের অনেক লিডারের যে বডি ল্যাঙ্গুয়েজ, আপনি একটু খেয়াল করেছেন কিনা জানি না, তাদের মধ্যে কিন্তু একটা অন্যরকম আত্মবিশ্বাস আমি দেখতে পেয়েছি। আপনি কি বলবেন? এই আত্মবিশ্বাস একটি বড় কারণ হচ্ছে যে এই যে সরকারটা পরিচালিত হয়েছে সেই সরকারের উপরে তারা অত্যন্ত গভীর প্রভাব বিস্তার করতে পেরেছিলেন। ফলে তারা ভাবছেন যে এই সরকার এবং সরকারের যারা বিভিন্ন পক্ষ রয়েছে তারা নির্বাচনের সময় তাদেরকে একটা সাটল অ্যাডভান্টেজ বা একটা একটা প্রচ্ছন্ন একটা সহায়তা তারা প্রশাসনের কাছ থেকে পাবেন। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে তারা শুরুতে যখন ডিসিএসপি এসব নিয়োগ হয়েছে তখন একবার প্রভাব বিস্তার করেছেন, আবার তাদের একবার মনে হয়েছে যে না, এই প্রশাসনও যথেষ্ট নিরপেক্ষ হয় নাই, এই কথা বলে তারা লটারি করিয়েছেন। কিন্তু অভিযোগ রয়েছে লটারিতে যাদের নাম রেখে লটারি করা হয়েছিল সেখানে তাদের লোকই বেশি ছিল। তো এইসব কারণে এক ধরনের প্রস্তুতি তারা ভেতরে ভেতরে প্রশাসনের মধ্যে নিয়েছেন। প্রশাসনে এমনিতেও তাদের লোক অনেক আছে, কারণ তাদের লোকেরা বিসিএস পরীক্ষা দিত, তারা বিভিন্ন জায়গায় কোয়ালিফাই করতো, কারণ তারা পড়াশোনা করে, এটা তো অস্বীকার করা যাবে না। তাদের ছাত্রছাত্রীদেরকে তারা বৃত্তি দেয়, কোচিং সেন্টার খুলে দিয়েছে। আপনি যদি মেডিকেল কলেজে তাকান দেখবেন তাদের একাধিক কোচিং সেন্টার আছে যেখানে মেডিকেলে লোক ভর্তি করানোর জন্য তারা রীতিমতো পড়াশোনা করায়, ভর্তি হওয়ার পরে তাদেরকে বইপত্র কিনে দেয়, এরকমও আছে। আপনি বিশ্ববিদ্যালয়গুলিতেও নিশ্চয়ই নির্বাচনের সময় খেয়াল করেছেন যে ছাত্ররা বলেছে যে এই নেতারা তাদেরকে বিভিন্ন সময় ব্যক্তিগত সহায়তা করেছে। এইবারও দেখবেন তারা জিতার পরে সবার কাছে খাটপালং নিয়ে হাজির হয়েছে। তারপরে শুনেছি জাহাঙ্গীরনগরে গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিল, অনেক জায়গায় বাথরুম মেরামত করেছে, অনেক জায়গায় শতরঞ্জি নিয়ে গিয়েছে। আমরা দেখলাম মানে এমন কিছু নাই, কার্পেট জায়নামাজ সব বিতরণ করছে। তো এরকম একটা অবস্থায় যদি ছাত্র রাজনীতি যায়, আপনি কি এটা আগে কখনো দেখেছেন যে ছাত্ররা এগুলা বিলি করে বন্টন করে? তো এই যে বিলি বন্টনের যে রাজনীতিটা এটা তাদের আছে, এবং এটা থাকার ফলে ছাত্র রাজনীতিতে তারা হয়তো সাময়িকভাবে বেশ ভালো করেছে। আরো একটা বিষয় রয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন আহ একটু আমি বলবো যে উচ্চ মধ্যবিত্তদের ছেলে মেয়েদেরকে তারা না পাঠিয়ে অনেকেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠান। আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে তাদের ছেলে মেয়েরা যারা একটু জামাতপন্থী তাদের ছেলে মেয়েরা বেশি ভর্তি হয়েছে, কারণ একদিকে তারা ভর্তি পরীক্ষা ভালো করছে, অন্যদিকে আহ তাদের আর্থিক অবস্থান বা অন্য কিছুর কারণেও তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেইভাবে যাচ্ছে না। আপনি দেখবেন যে আরো একটা বিষয় হয়েছে, শেখ হাসিনা থাকাকালীন সময়ে মাদ্রাসা শিক্ষার সঙ্গে এই অন্য শিক্ষার বা আমাদের যে প্রচলিত শিক্ষা সেটার যে একটা ক্যালিব্রেশন, সেটা না করেই তাদেরকে সমান করে দেওয়া হয়েছিল, যেটা আগে ছিল না। এটা করার ফলে প্রচুর পরিমাণে ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হতে পারছে, যেটা আগে তাদেরকে 1-2 বছর অপেক্ষা করতে হতো। তো এইসব কারণে আমার কাছে মনে হয় যে এই ছাত্র রাজনীতির এই চেহারাটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু রাজনীতিতে গেলে আসলে কি হবে আমরা বলতে পারি না। তবে আপনি যে সম্ভাবনা বলেছেন সেই সম্ভাবনা তো থাকেই, সেটা থাকতে পারে যদি গণতান্ত্রিক ভাবে তারা নির্বাচিত হয়ে যান। এখানে তো কাউকে আহ প্রতিবাদ করার কিছু নাই। সেক্ষেত্রে আমি মনে করি যে আহ অন্য দলগুলিকে তখন চিন্তা করতে হবে কি করে রাজনৈতিক ভাবে তাদেরকে পরাস্ত করবে ভবিষ্যতে তারা। কিন্তু আমার এখনো মনে হয় না যে তারা সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে। আমি একটা একদম শেষ প্রশ্নে চলে যদি আসছি। পেতো, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই, যদি পেতো তাহলে কতগুলি রিডান্ডেন্ট, কতগুলি অবসোলিট দলকে তারা তাদের জোটে নিত না। যার মধ্যে ধরেন অলি আহমেদের দল, এই দলের কোনো আসন বলতে কিছু নাই, এই দল বাংলাদেশে কোথাও জিতবে না, কিন্তু ওই নামের জন্য নিয়েছে। তারপরে ধরেন আখতারুজ্জামান সাহেবকে তাদের দলে ভিড়ানো, এর কোনো দরকার ছিল না। আখতারুজ্জামান না থাকলে ওই আসনে জামাতের প্রার্থী ভালোই প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো, বরং আখতারুজ্জামান সাহেবকে নেওয়া একটা অসুবিধা, উনি সকালে একটা বলে বিকালে আর একটা বলে। তারপরে ধরেন তারা তাদের রাজনৈতিক ভাবে মিত্র নয়, যারা তাদেরকে অত্যন্ত কঠিন সমালোচনা করেছে,
চরমনায়ের পীর সাহেবের যে দলটি রয়েছে, ইসলামী আন্দোলন এবং অন্যান্য দল, এই ওরা কিন্তু তাকেও সাথে নিয়েছে। যদি এতই কনফিডেন্ট হইতো তাহলে তাদের এই দল ভারী করার জন্য কতগুলি অবসলিট মেয়াদোত্তীর্ণ লোকজনকে তাদের দলে ভিড়ানোর দরকার হতো না। আর মনে করেন সরাসরি প্রতিদ্বন্দ্বিতা আছে, এমনকি নীতি আদর্শের মানে একদম মানে দুই উল্টা পিঠ, মুদ্রার দুই পিঠ। আহ, এই পিঠে যদি একজন থাকে, ওই পিঠে আরেকজন, সেই চর্মনায়ের সাথেও তার ঐক্য করার কোনো দরকার হতো না। কিন্তু আমরা দেখছি যে তারা তাদেরকে নিয়েছে, তার মানে তাদের যে আত্মবিশ্বাস, সে আত্মবিশ্বাস বলতে যা ভাবা হচ্ছে সেটা নাই। এককভাবে নির্বাচন করে যেই দল মনে করেন অন্তত 80-90টা সিট না পাবে, সেই দল জোট করলে কি করবে? তো ওনাদের তো অন্তত এককভাবে নির্বাচন করে 80-90টা সিট পাওয়ার মতো বা 100টা সিট পাওয়ার মতো অবস্থায় থাকতে হবে। কিন্তু সে 100টা সিট পাওয়ার মতো অবস্থায় কি তারা আসলে ছিলেন? আর যদি থাকেনি তাহলে আরেকটু কাজ করলে 150টা পাওয়া যেত। সেটা না করে তারা কেন এই সব দলকে নিয়েছেন? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আরেকটা দলকে তারা নিয়েছেন, এনসিপি। এনসিপি তো তাদেরকে জাতা বলেছে। তো সেই জাতা বলা লোক দলটাকে বা তারা নিলেন কিভাবে? তার মানে তাদের আত্মবিশ্বাস যদি উপর দিয়ে থাকেও, ভিতরে ভিতরে তাদের পরাজয়ের চিন্তা আছে, তা না হলে এদেরকে নিত না। আপনি কি কারণে নিজের দলের লোককে বঞ্চিত করে আপনি আহ, মানে যাদের সাথে আপনার আদর্শ মিলে না, কথায় মিলে না, বয়সে মিলে না, কাজে কর্মে মিলে না, তাদেরকে নিবেন কেন? এটা অনেকে বলছে যে এনসিপি কে নেওয়াতে ও জামাতের যে আওয়ামী লীগের ভোট প্রাপ্তির একটা আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, সেখানেও নাকি একটু ঝামেলা হতে পারে, কারণ আওয়ামী লীগ তো এনসিপি কে একেবারেই দেখতে পায় না। কাজে সেক্ষেত্রে কি হবে? এনসিপির আসনগুলি যেগুলিতে এনসিপি দাঁড়িয়েছে, সেখানে আওয়ামী লীগের ভোটাররা কেউই এনসিপি কে ভোট দিবে না বলে আমার ধারণা। এইটা স্বাভাবিক, কারণ এনসিপির তো ওই দাবি করেছে যে তাদের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। আবার অন্যদিকে আপনি যদি জামাতের কথাও চিন্তা করেন, জামাতকেও আওয়ামী লীগের লোকেরা ভোট দিবে বলে আমার মনে হয় না, এই জন্য যে জামাতও বলেছে যে জামাতের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। আর আরো একটি ব্যাপার হচ্ছে যে একদিকে জামাত দাবি করছে তাদের কারণে আওয়ামী লীগের পতন হয়েছে, আরেকদিকে আওয়ামী লীগ মনে করে এনসিপির কারণে তাদের পতন হয়েছে। ফলে এনসিপি এবং জামাত এক জায়গায় হয়েছে মানে আমার ধারণা যে আওয়ামী লীগের ভোটাররা হয়তো ভোট দিতে না যেতে পারে, কিন্তু কোনো আসনে গিয়ে এইখানে তারা ভোট দিবে বলে আমার মনে হয় না। এখন এমন যদি হয় যে আওয়ামী লীগের পুরাটাই ভেতরে লুক্কায়িত জামাত ঢুকে গিয়েছিল, তাহলে অন্য কথা। কারণ আমরা তো দেখেছি জামাতের যে নেতারা এখন পাশ করছেন বিভিন্ন ইউনিভার্সিটিতে, এরা সব ছাত্রলীগের মিছিল করেছেন অনেকেই। এমনকি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাকি যারা জবিতে যারা হলেন, তাদেরও অন্তত 3 জনের ছবি আজকে আমি দেখেছি, যদি এটা সত্য হয়ে থাকে ফেসবুকে, তাহলে অন্তত 3 জনকে দেখেছি তারা একদম মিছিলের অগ্রভাগে। একজন তো বলছেন মুজিবের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, স্লোগান দিচ্ছেন মাইকে মাইকে। তো ভালো। আমি আমি দেখতে পাচ্ছি যে না, ছোটবেলায় এটাকে অবস্কিউর এটাকে বলে। অনেকে বলছে এগুলো নাকি গুপ্ত জামাত, এখন গুপ্ত জামাত কিন্তু এখন এই ধরনের আশঙ্কা অনেকে বলছে যে গুপ্ত জামাতের প্রচুর সংখ্যক লোক নাকি বিএনপিতে আছে। যেভাবে তারা গুপ্ত হিসাবে ছাত্রলীগের থেকে আওয়ামী লীগকে ধ্বংস করেছে, এখন বিএনপিতেও নাকি অনেক গুপ্ত জামাত আছে বিএনপিকে ধ্বংস করার জন্য। তো এই গুপ্ত রাজনীতির এই গুপ্ত পদ্ধতি আপনার কাছে কেমন লাগছে? এই গুপ্ত পদ্ধতি একটা, কি বলবো, আমরা ছোটবেলায় অবস্কিউর বলে একটা গ্রুপ আছে, আমরা তাদের গান শুনতাম। তো সেইখানে জি। একটা গান ছিল, কলিকালের ভণ্ড বাবা খাজা বাবার নাম ভাঙাইয়া, ধর্মটারে ল্যাং মারিয়া, ভাওতাবাজির এমডি সাজে, বাবারে বাবা ও বাবা ভণ্ড বাবা, বাবারে বাবা ও বাবা কলির বাবা। এখন আচ্ছা, ভেরি স্যাটারিক, অর আমি বলবো যে খুবই একটা কোইন্সিডেন্টাল, কলির বাবা, বুঝলেন? তো এনসিপির প্রতীক হচ্ছে শাপলা কলি। ঠিক আছে, আর 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 বাড়াই না প্রশ্ন। একটা শেষ প্রশ্ন যদি 1 মিনিটে বলেন তাহলে এটা সম্পূর্ণ বলা দরকার না, আকারে কিন্তু বললেও চলবে। যে নির্বাচন ধরে গেল 12 তারিখে হয়ে গেল, একদল জিতেও গেল, নতুন সরকারও আসলো, নির্বাচনটা সারা দুনিয়াতে কতটুকু গ্রহণযোগ্য হবে বলে আপনার কাছে মনে হয়? এবং নতুন সরকারের জন্য আওয়ামী লীগের মতো একটা বড় দলকে বাইরে রেখে যে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে যে দল হবে, তাদের পক্ষে দেশ চালানোটাই বা কতটুকু সহজ হবে বলে আপনি মনে করেন? আমাদের নির্বাচন নিয়ে আমার ধারণা যে বিশ্ব খুব একটা মাথা ঘামাচ্ছে না। যদি ঘামাতো তাহলে আপনি দেখতেন যে অনেক পর্যবেক্ষকরা এবার নির্বাচনে আসতো। এই যে পর্যবেক্ষক আসছে না, এর কারণ হচ্ছে নির্বাচনটা যে ওয়ান সাইডেড, বা নির্বাচনটা যে আসলে একটা ভিন্ন পরিস্থিতিতে হচ্ছে, তারা সেটা মনে করছেন। তারা মনে করছেন যে এখানে দেখার কিছু নাই, এই জন্য যে এই নির্বাচনের সব পক্ষই কিন্তু একই পক্ষ, তারা জুলাই পক্ষ।
তো এই জন্য তারা ধরে নিয়েছেন যে হয়তো আসতে হবে না। আর হচ্ছে বিশ্বের যে পরিবর্তিত রাজনীতি, সেটা আরেকটা প্রমাণ হচ্ছে, দেশ দখল হয়ে যাচ্ছে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নাই। দরকার নেই, কিংবা যে বা যারা নির্বাচনটা করবেন তারা অন্যদেরও পক্ষপাতিত্ব করবেন না, একটা নিরপেক্ষ নিউট্রাল একটা পরিবেশ দিন। আমি উদাহরণ হিসেবে যদি বলি যে 2008 সালের যে 111 সরকার ছিল, তেমন একটা সরকার দিন, দেখুন কি ঘটে। আওয়ামী লীগ ভূমিধস বিজয়ী হবে। এখন যেহেতু আপাতত সেটি হচ্ছে না, ইউনূস সরকার একটা পাতানো সাজানো গোছানো নির্বাচন করে একটা গোষ্ঠীকে ক্ষমতায় বসাতে চাইছে, এবং এটা ক্ষমতায় বসাবে। আমি বারবার বলছি, প্রত্যেকটা কন্টেন্টে বলছি, কারণটা হচ্ছে ইউনূস সরকারের অনেক দিন হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, হয়ে যাচ্ছে। ইউনূস সরকারের সেফ এক্সিট দরকার। এই সেফ এক্সিট নিশ্চিত করার জন্য যাকে সবচেয়ে নিরাপদ মনে করা হচ্ছে তাদেরকেই ক্ষমতায় বসাবে। আমি এগিয়ে রাখবো জামাতকে, বিএনপির চেয়েও জামাতকে এগিয়ে রাখবো, যে জামাতকে ক্ষমতায় বসালে নিরাপদে নির্বিঘ্নে ইউনূস সরকারের পরিষদে যারা আছেন তারা নিরাপদে চলে যেতে পারবেন, এমনকি সেনাবাহিনীর পর্যন্ত। কারণ এই নির্বাচনের কয়েক মাসের মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মেয়াদও শেষ হয়ে যাবে। 15ই সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুজ্জামান 60 বছর পূর্ণ হওয়ায় অবসরে যাবেন। কাজেই কয়েক মাসের মধ্যে একটা সেফ এক্সিট নিশ্চিত হবে। আর আওয়ামী লীগ কবে থেকে ফিরবে? আমি এক কথায় যদি বলি, উত্তর দেই, তাহলে আওয়ামী লীগ সেনাবাহিনী ব্যারাকে ফেরার পরে পরে আওয়ামী লীগ ফিরবে। সেনাবাহিনী ব্যারাকে ফিরবে আগামী 28শে ফেব্রুয়ারির মধ্যে। 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনী এই যে মাঠে আছে, কিংবা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। 1.5 বছর হয়ে গেল সেনাবাহিনী মাঠে আছে। সেনাবাহিনী উঠে যাবে 28 ফেব্রুয়ারি। তারপর থেকেই আওয়ামী লীগের ফেরা বলা যায়, ফেরা শুরু হবে। ফিরতে পারবে যদি আওয়ামী লীগ বাস্তবতা সম্পন্ন পরিকল্পনা করে। কারণ এই যে সামনে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটাও এই মুহূর্তে ঠেকিয়ে দেওয়া সম্ভব হবে না। নির্বাচনটা হয়ে যাবে, একটা কর্মসূচি আসবে যে নির্বাচন বর্জন করুন। আওয়ামী লীগেররা ভোট দিতে যাবেন না, আওয়ামী লীগের সমর্থকরা ভোট কেন্দ্রে যাবেন না। 10% ভোট বা 15% ভোট কালেকশন হবে, হয়ে একটা ভোট হবে। ভোট হয়ে একটা বিশেষ গোষ্ঠীকে ক্ষমতায় বসিয়ে দেওয়ারই একটা ষড়যন্ত্র চলছে। আমি গতকালকে বলছি, তার আগে বলেছি। তো সেই জায়গা থেকে সেই সরকারটা বসে দেশকে কন্ট্রোল করা কিন্তু কঠিন। এবং কারা বসছে? এখন যারা দেশ চালাচ্ছে তারাই আসলে বসছে। এই যে ধরুন ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস সহ উপদেষ্টা পরিষদ সহ এবং বিশেষ সহকারী সহ ম্যাক্সিমাম 30 জন শীর্ষ পদে বসে আছে, তাই তো? এই 30 জনের বাইরে যে দেশটা চালাচ্ছে যারা, তারা কিন্তু জামাত আর না হয়তো বিএনপি। কি পয়েন্টগুলোতে মূলত জামাতের উপস্থিতিটাই বেশি, এবং ক্ষমতার মূল কেন্দ্রে নির্বাচন পরবর্তী সময়ে জামাতেই থাকবার সম্ভাবনাটা বেশি। কিন্তু কি কন্ট্রোল করতে পারবে বাংলাদেশকে? না, এখন যেহেতু পারছে না, 1.5 বছর যেহেতু পারছে না, আপনি যদি মনে করেন যে নির্বাচিত সরকারের লাইট সব ঠিক হয়ে যাবে, নির্বাচন পরবর্তী সময়ে জামাত সব কন্ট্রোল করে ফেলবে বা বিএনপি সব কন্ট্রোল করে ফেলবে, না, কোনোভাবেই না, বরঞ্চ আরো খারাপ হবে। এবং পুলিশ ভঙ্গুর, প্রশাসন ভঙ্গুর, সবকিছু ভঙ্গুর। এই সবকিছু ভঙ্গুর যখন, তখন আওয়ামী লীগের আশা কি এই যে বর্তমান বিদ্যমান বাংলাদেশের যে পুলিশ আছে, এই পুলিশ কি ঠেকাতে পারবে? আজকেই সেনাবাহিনী উঠে যাক, কালকেই আওয়ামী লীগ দেখবেন ধুমসে মাঠে নেমে গেছে। এবং সেই সময়টা আসছে আগামী মার্চ মাস থেকে। একদম মাস দিয়ে বলছি যে আগামী মার্চ মাস থেকে আওয়ামী লীগ ফেরা শুরু করবে, যদি যেভাবে এগুচ্ছে সেভাবে চলতে থাকে। একটা জিনিস মনে রাখবেন, যে নির্বাচিত সরকারকে সেনাবাহিনী পাহারা দেবে না, সেনাবাহিনী আজীবন এভাবে মাঠেও থাকবে না। তো কাজেই সেনাবাহিনী উঠে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগ ফিরবে। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে
আওয়ামী লীগের নেতা কর্মীরাও হতাশায় ভুগছেন যে আওয়ামী লীগ আদৌ ফিরবে কিনা, আওয়ামী লীগের ভবিষ্যৎ কি। আওয়ামী লীগ ফিরবে, অবশ্যই আওয়ামী লীগ ফিরবে, কারণ জনগণের চাহিদা আছে, মানুষের চাহিদা আছে, এই মাটির চাহিদা আছে। এই মাটিতে বারবার স্লোগান উচ্চারিত হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। সেই আগেই ভালো ছিলামটা আজকে রূপকথা হয়ে যাচ্ছে। অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, এই যে জানুয়ারি মাস গেল, প্রতি বছর শিক্ষার্থীদের জন্য বই উৎসব হয়। অভিভাবকরা কি এগুলো খেয়াল করছেন না? আজকে বই উৎসব ইতিহাসে লিখতে হবে। যে অবস্থা দাঁড়িয়েছে, বছর বই উৎসব হয়নি, গত বছর বই উৎসব হয়নি, আগামী বছর নির্বাচিত সরকারের সময় বই উৎসব হবে কিনা সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। এমন নানা কিছু। আওয়ামী লীগের নেতৃত্বে একটা দেশ এগিয়ে যাচ্ছিল, সেই এগিয়ে যাওয়াটা পিছিয়ে গেছে। বাংলাদেশে আবারও পাতানো সাজানো নির্বাচনের চেষ্টা, সরকারের ভিতর থেকে এসে ঘটনা ফাঁস। দর্শক, অশনি সংকেত। বাংলাদেশে আবারও পাতানো নির্বাচনের চেষ্টা করা হচ্ছে, তবে সেটা হতে দেওয়া হবে না, রুখে দেওয়া হবে, এটা বলছেন আসিফ মাহমুদ। ইটস ভেরি সিগনিফিকেন্ট। আর আসিফ মাহমুদ কে? আসিফ মাহমুদ কয়েকদিন আগেও সরকারের ভেতরে সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টাদের মধ্যে একজন ছিলেন। এর মানে তিনি জানেন, ভিতরের কথা জানেন, কি চলছে বা কেমন কি, এগুলো তো সব তিনি জানেন। অন্য 10 জন লোক এই কথা বলা যে পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, আর সরকারের সদ্য সাবেক উপদেষ্টা এই কথা বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অতএব পাতানো নির্বাচনের চেষ্টা চলছে, রুখে দেওয়া হবে, আসিফ মাহমুদের এই কথা ভেতর থেকে ঘটনা ফাঁস হয়ে যাওয়া, সরকারের ভেতর থেকে তথ্য ফাঁস হয়ে যাওয়ার মতো। এই পরিস্থিতিতে মাঝপথে নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে যদি পাতানো নির্বাচনে খেলা চলে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান দেশে এসে পরিবেশ নষ্ট করেছেন। আসলে তারেক রহমান ভারতের কনসেন্ট নিয়ে ভারতের সাথে চুক্তি করে এসেছেন যে ভারত তাদের প্রশাসনিক সেট যেটা রয়েছে সেটা জাস্ট কেবলা পরিবর্তন করবে আওয়ামী লীগ থেকে বিএনপির দিকে। তারপরে ওই ভারতের কারসাজিতে এই সিস্টেমে একটা পাতানো নির্বাচন হবে 111 মার্কা, যেখানে কাকে কত আসন দেওয়া হবে সেটা ঠিক করে দেওয়া হবে। সেখানে চেষ্টা চলছে যে বিএনপিকে নিরঙ্কুশভাবে ক্ষমতা দেওয়া হবে। জাতীয় পার্টি স্বতন্ত্র, আওয়ামী লীগের যাদের মনোনয়ন টিকে গেছে, জাতীয় পার্টি কিন্তু অনেকেরটা টিকে গেছে, তো এদেরকে ব্যাপকভাবে জিতিয়ে প্রধান বিরোধী দল বানানো হবে। জামাতকে বানানো হবে 3rd, এনসিপি কে বানানো হবে 4th, চরমনাইকে দেওয়া হবে না একটাও। এই পরিকল্পনা চলছে। জামাতকে 2nd হতে দিতে চায় না, 3rd বানাতে চায়। এনসিপি কে 4th বানাতে চায়, অল্প। এনসিপি কে 2টা সিট দিতে চায়, জামাতকে 10 থেকে 15টা দিতে চায়, চরমনাইকে 0 দিতে চায়, বাকিগুলো সব বিএনপি কে দিতে চায়। তবে বিরোধী দল হিসাবে 30-35 বা এরকম, বা জামাতের চাইতে অল্প কিছু বেশি সংখ্যক সিট দিয়ে বিরোধী দল আসনে বসাতে চায় জাতীয় পার্টি, আওয়ামী লীগ, স্বতন্ত্র মিলে একটা নেক্সাস। দেশে এই ষড়যন্ত্র চলছে, পাতানো নির্বাচনের খেলা এইভাবে চলছে। কিন্তু এটা হবে না, জাস্ট এরকম প্ল্যান চলছে। তারেক রহমান এই ধরনের হিসাব নিকাশ নিয়ে আসছেন, এটা হচ্ছে বাস্তবতা। এই কারণেই কিন্তু এই স্বপ্নেই, যেখানে তারেক রহমান দেখছেন যে দেশের জনমতের কি অবস্থা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থাও তো আপনারা দেখছেন, তো সেখানে তারা তো জিততে পারবে না। কিন্তু তারপরও জামাত যে জাতীয় সরকার প্রস্তাব দিয়েছে, বিএনপি জামাত মিলে একটা স্থিতিশীল বাংলাদেশ, সে জায়গায় তারেক রহমান বা বিএনপির কোনো কনসেপ্ট এখন পর্যন্ত আমরা পাইনি। তো ব্যক্তিগত পর্যায়ে বিএনপি স্থায়ী কমিটির 2 জন সদস্যের সাথে আলাপ করে আমি যেটা জানতে পেরেছি যে বিএনপি জামাতের প্রস্তাবিত সর্বদলীয় বা বিএনপি জামাত জাতীয় সরকারে রাজি নয় যদি তারা জিততে পারে। আর তারা জিততে না পারলে হয়তো তখন আসতে বাধ্য হবে, তখন চিন্তা করবে। কিন্তু বিএনপি জিততে পারলেও জামাতকে সাথে নিয়ে জাতীয় সরকার করবে না, এটা তারা চায় না। তারা মনে করে যে সবাইকে নেবে, এনসিপি কে নিতেও রাজি, কিন্তু জামাতকে নেওয়া যাবে না। এটা হচ্ছে বিএনপির এখন পর্যন্ত অবস্থা। তাহলে দর্শক, হিসাবে স্পষ্ট যে বাংলাদেশে এখনো পাতানো সাজানো নির্বাচন চলছে, পূর্ব নির্ধারিত নির্বাচনের আয়োজন চেষ্টা চলছে। এখন যেহেতু সরকারের ভিতর থেকে ফাঁস হয়ে যাচ্ছে, তবে এটা পারবে না। আর একটা বিপ্লবের মাধ্যমে যেভাবে হোক এগুলো নস্যাৎ হয়ে যাবে। আপাত দৃষ্টিতে আরো একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
সাবেক মন্ত্রী, এটা হচ্ছে তার প্রধান সুপ্রিমেসি আমি মনে করি। তিনি সব জানেন, ভিতরে অনেক তথ্য জানেন। ইউনূসের কথা যে সেনাবাহিনী শোনে না, সেনাবাহিনী বা ডিজিএফআই যে কি করে, এগুলো সব আসিফ মাহমুদ জানেন। কি করেছে, কিভাবে সরকারকে পদে পদে বাধা সৃষ্টি করত, আসিফ মাহমুদের কাজকে কিভাবে বিএনপি পন্থী আমলারা আটকে দিত, এটা সব তিনি জানেন। সরকারের ভিতর থেকে জেনে বাইরে এসে ঘটনা ফাঁস করে দিলেন। তিনি এক্সপিরিয়েন্সড হয়ে এসেছেন, নিজের চোখে দেখে এসেছেন কিভাবে এই রাষ্ট্রের ভিতর আরেকটা রাষ্ট্র কিভাবে অন্তর্বর্তীকালে এই সরকারকে ব্যর্থ করে দিতে সেই পুরনো আওয়ামী আমলারা বিএনপির কাঁধে ভর করে বিএনপি সেজে ষড়যন্ত্র করছে। এটা আসিফ মাহমুদ নিজের চোখে দেখে এসেছেন এবং তিনি ভিকটিম, মন্ত্রী হিসেবে ভিকটিম। অতএব আমি যেটা দেখতে পাচ্ছি, সম্ভাবনা আছে যে আর একটা বিপ্লব ছাড়া এই পরিস্থিতির উন্নতি হবে না। স্বাভাবিকভাবে এই তৎপরতায় নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি সন্দিহান। তবে যেভাবেই হোক না কেন, কারচুপি নির্বাচন দিয়ে কেউ ক্ষমতায় যেতে পারবে না। এই চেষ্টা রুখে দিতে ভোটের আগেই মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাই ভোটের আগে মাঠে নামার হুঁশিয়ারির অর্থ হচ্ছে মাঝপথে নির্বাচন স্থগিত করাতে বাধ্য করতে পারে এনসিপি। কারণ নির্বাচন যদি সুষ্ঠু হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে সেটা হতে দেবে কেন? এটা হতে দেওয়া উচিত নয়, এটা নৈতিক দায়িত্ব। আপনি চোখের সামনে দেখছেন যে কারচুপি হতে যাচ্ছে, ওখানেই থামিয়ে দিন। কারণ নির্বাচন হয়ে গেলে বাতিল করানো কঠিন, তার চেয়ে নির্বাচন আগে আপনি কারচুপির সম্ভাবনাকে রুখে দিন। অতএব আমি যে দুইটা অপশনের কথা বলছি, একটা হচ্ছে যে কথাটা বলছি যে বাংলাদেশে কারচুপি নির্বাচন দিয়ে কেউ ক্ষমতা গ্রহণ করতে পারবে না। এখন এটা বাস্তবায়নের ক্ষেত্রে নির্বাচন কারচুপি হলে নির্বাচনের পর ওটা বাতিল করানো, আর একটা হচ্ছে যে নির্বাচনের আগেই পরিস্থিতি ঠিক করা। তাই আসিফ মাহমুদ কিংবা এনসিপির এখনকার মানহাজ হচ্ছে নির্বাচনের আগেই পরিস্থিতি ঠিক করাতে হবে। নির্বাচনের পরের ওটা শেষ মেডিসিন হিসাবে আছে, অ্যান্টিবায়োটিক হিসেবে আছে, কিন্তু নির্বাচনের আগেই চেষ্টা করতে হবে। প্রয়োজনে নির্বাচনের আগে জামাত, এনসিপি, চরমোনাই আলাদা আলাদা এবং একসাথে মহাসমাবেশ করবে। মহাসমাবেশের মাধ্যমে জাতিকে জানিয়ে দিবে যে নির্বাচন সম্ভব নয়, অথবা কারচুপি হতে যাচ্ছে, লেভেল প্লেইং ফিল্ড নেই, আপনারা ওয়েট করেন। অনেকে বলছেন